সবাইকে স্বাগতম। আমরা আজকে শুরু করছি তোমাদের চতুর্থ বর্ষে কোয়ান্টাম মেকানিক্স টু, অর্থাৎ সেকেন্ড সিলেবাস, যেটা তোমার অনার্সে কোয়ান্টাম মেকানিক্সের, সেটা আমরা শুরু করছি। প্রথম চ্যাপ্টারটা আমি এই বই থেকেই পড়াবো। দেখো, কোয়ান্টাম বলবিদ্যা। রাইটারের নাম দেখতে পাচ্ছ, প্রফেসর এস মকসুদ আলী স্যারের লেখা বই, ইউনিভার্সাল পাবলিকেশন থেকে বেরিয়েছে। তো তার আগে আমরা কিছু কথা আলোচনা করি, সেটা হলো চতুর্থ বর্ষ পর্যন্ত আস্তে আস্তে অনেক ছেলে মেয়ে, মানে তোমাদের মধ্যে আমি লক্ষ্য করেছি যে কনফিডেন্স হারিয়ে ফেলে। যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি ফিজিক্স পড়ে কি করব, আমার ঠিকমতো ক্লাস হয় না, সাজেশন মুখস্থ করে করে পরীক্ষা দিচ্ছি, ফিজিক্সটাও বুঝতে পারলাম না, তাহলে আমি যে সাবজেক্ট রিলেটেড কোনো চাকরি করব সেটাতে গিয়েও তো আমি হোঁচট খাবো, যেহেতু আমি শিখে আসিনি। আবার যেহেতু রিসার্চের সুযোগ নেই অথবা লার্নিং লেভেলটা ওরকম হচ্ছে না, আলটিমেটলি আমার ভবিষ্যৎটা কি হবে, এরকম হতাশায় কিন্তু অনেক ছেলে মেয়ে, তোমাদের মধ্যে অনেকে, বলো আমি কি ভুল বললাম, আছে না অনেকের মধ্যে হতাশা, আছে না? জি স্যার। জি জি স্যার, স্যার। জি অবশ্যই স্যার। অনেক আছে। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। সেটা হচ্ছে কি, হ্যাঁ আমি ভর্তি হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমার আর কোনো উপায় ছিল না, বা কোনো না কোনো কারণে আমাকে ভর্তি হতে হয়েছে। তাহলে আমার বর্তমান যে পরিচিতি সেটা হচ্ছে আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। পাবলিক বিশ্ববিদ্যালয় হোক আর জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, আমিও কিন্তু সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেটই পাবো। তাহলে আমার এই লার্নিংটা এবং এখানকার রেজাল্টটা যদি আশানুরূপ আমি করতে পারি, তাহলে তো আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করেছেন তাদের সঙ্গে আমার যে একদম খুব বেশি কাউন্টেবল তফাৎ, সেটা থাকছে না। তার কারণ কি, তোমরা হয়তো জেনে থাকবে নিশ্চয়ই, বা আমি তোমাদেরকে জানাচ্ছি, আমার মাধ্যমে জানো, অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে আমাদের টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিগুলোতে, আমরা কিন্তু রিসার্চ মাস্টার্স ডিগ্রি চালু করেছি বেসিক সায়েন্সের সাবজেক্টগুলোতে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই তিনটা সাবজেক্টে প্রায় সকল ইউনিভার্সিটিতেই চালু হয়েছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট সব জায়গাতেই। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমার জানা মতে শুরু করেছে নতুন করে ইনটেক করা মাস্টার্সে। তারপরে আমি শুনেছি এটা, এখনো আমি প্রত্যক্ষ করিনি কিন্তু আমি শুনেছি। তো আমার মনে হয় আস্তে আস্তে এটা জেনারেলাইজ সব ইউনিভার্সিটিতেই মাস্টার্স একটা নিউ ইনটেক হবে, যেখানে অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে আমি রিসার্চ মাস্টার্স ডিগ্রি করার জন্য সুযোগটা পাবো। তাহলে আমার প্রথম রাস্তাটা খুলে গেল। সেকেন্ড, যদি আমি ওই অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হই এবং কোয়ালিফাই করি, তাহলে আমি একটা রিসার্চ মাস্টার ডিগ্রি করব। আর রিসার্চ মাস্টার ডিগ্রি যখন করব, নিশ্চিত আমার রেজাল্টও ভালো হবে এবং অ্যাটলিস্ট আমি একটা পাবলিকেশন করতে পারবো। এবার a research master's degree with one or two publication will sufficient enough for you to be qualified or eligible for applying any research PhD degree with scholarship. তখন তোমার অনার্স থেকে করেছিলে বা আহ, কি ছিল সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে তোমার প্রেজেন্ট স্ট্যাটাস কি। প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে তোমার ইউ আর হোল্ডিং এ রিসার্চ মাস্টার্স ডিগ্রি, এবং ডেফিনেটলি ইউ উইল কোয়ালিফাই টু অ্যাপ্লাই, অর ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ। হয়ে গেল। যদি আমি স্কলারশিপটা পেয়ে যাই, তাহলে ডিফারেন্সটা থাকলো কোথায়? আমি যখন পিএইচডি করলাম বাইরে থেকে, বাইরে হোক দেশে হোক, পিএইচডি করা মানে 3 থেকে 4টা পাবলিকেশন হবে, তখন তো তোমার ক্যারিয়ারের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। তাহলে মানে একজন বিচক্ষণ বা বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে, বর্তমানে আমি যে অবস্থায় আছি, যেখান থেকে আমার পেছন দিকে যাওয়া সম্ভব নয়, সেই অবস্থাকে কোনোভাবে অবমূল্যায়ন না করে সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ অ্যাচিভমেন্ট বের করে নিয়ে আসা। আর এই গাইডেন্সটা অত্যন্ত জরুরি।
এই মানে প্ল্যানিং গুলো অত্যন্ত জরুরি। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত যে যা করেছো সেটা এখন মডিফাই করা সম্ভব নয়, রিকভার করা সম্ভব নয়। কিন্তু যেটা এখন করা সম্ভব সেটা হচ্ছে ফোর্থ ইয়ারে বেস্ট রেজাল্টটা করা। প্রশ্ন যেমনই হোক আমি ফুল অ্যান্সার করে আসবো। আর প্রশ্ন যাই জিজ্ঞেস করুক আমার সিলেবাস থেকে, সেটার অ্যান্সার আমি জানি। এই দুটো জিনিস তোমাকে অ্যাচিভ করতে হবে। নাম্বার ওয়ান, প্রশ্ন যেমনই হোক আমি ফুল অ্যান্সার করে আসবো। সেকেন্ড হচ্ছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন যেমনই করা হোক, যে যে ধরনের প্রশ্নই হোক না কেন, আমি তার উত্তরটা জানি। এই দুটো জিনিস যদি অ্যাচিভ করতে হয় তাহলে তোমাকে পড়াশোনার কৌশল চেঞ্জ করতে হবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো তোমাদের এই যে যে সাজেশন পড়া অথবা প্রশ্ন মুখস্থ করে হুবহু প্রশ্ন কমন ফেলে উত্তরটা লিখে দিয়ে আসা, এই দিনগুলি বোধহয় বদলে যাচ্ছে। এই দিনগুলি এইভাবে আর চলছে না। এবারের পরীক্ষা তো আমি লক্ষ্য করলাম, এই গত বছর যারা ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছে, আমার প্রায় 80-85 জন স্টুডেন্ট ছিল। তো তারা সবাই কিন্তু একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে যে স্যার, অ্যানালিটিক্যালি না পড়লে এবার কি যে হতো, সবাই ফেল করতাম। এবার আসা যাক তাহলে অ্যানালিটিক্যালি পড়ার মানে কি। মানেটা হচ্ছে, একদিকে আমাকে সিলেবাস কন্টেন্টসটা বুঝতে হবে, ফিজিক্সটা বুঝতে হবে, ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো জানতে হবে। অন্যদিকে পরীক্ষার প্রস্তুতিটা স্ট্রং করতে হবে। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স জানা মানেই হচ্ছে নিয়মিত ক্লাস করা, স্যারের সঙ্গে কনসাল্ট করা, কোনো কিছু না বুঝলে স্যারকে জিজ্ঞেস করা, স্যারের কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নেওয়া। আর পরীক্ষার প্রস্তুতি হচ্ছে, যে জিনিসগুলো আমার ক্লিয়ার হয়ে গেল সেটা প্র্যাকটিস করতে হবে। তোমাকে আলাদাভাবে কোনো নোট করতে হবে না, ওদিকে কোনো কনসেন্ট্রেশন দিয়ে সময় নষ্ট করতে হবে না। আলাদাভাবে নোট করার দরকার নেই তোমাদের। বাজারে যে বইগুলি পাওয়া যায়, সেটা যে টপিক যে বই থেকে আমি পড়াই না কেন, প্রত্যেকটা বই নোট আকারে লেখা। এখানে খুব বেশি বিশদ বা বিস্তৃত ভাবে কোনো কিছু লেখা নেই, খুব সামান্য। আচ্ছা, এরকম যদি হয় যে কোনো কোনো টপিক বা থিওরি, যেটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমরা পাবো, নিউক্লিয়ার ফিজিক্সে পাবো, কিছু কিছু থিওরি আছে অত্যন্ত বড়, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এরকম, ওখানে কৌশলগতভাবে যদি একটু সংক্ষিপ্ত করা যায় বা তোমার জন্য যদি জটিল হয় প্রশ্নটার অ্যান্সার করা, সেটা আমি নোট করে তোমাদেরকে দিব। আর নর্মালি যে সমস্ত ছোটখাটো প্রশ্নগুলো আছে, এগুলি তোমরা শুধু প্র্যাকটিস করবে। তোমার একেবারে মানে সুহস্তে এবং স্বহস্তে লিখিত, একদম সুনিপুণ ভাবে সজ্জিত নোট দরকার। তা নাহলে তুমি পড়তে পারছো না অথবা বুঝতে পারছো না, এই দৈন্য দশা থেকে উঠে আসতে হবে। তোমার নোটই হবে তোমার বই। তখনই দেখবা প্রশ্নের ধরন কোনো ব্যাপার না। প্রশ্ন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, এসব আহ, রাস্তাঘাট তোমার কাছে ওয়েল নোন হয়ে যাবে। আর তা যদি না হয়, তাহলে একটা টপিককে কতভাবে জিজ্ঞেস করা যেতে পারে, সেই জিনিসটা যদি আমি ক্লিয়ার না হই, তাহলে প্রশ্নটা ওই টপিক থেকে যে ভদ্রলোক করবেন, তিনি তো আমার কাছ থেকে জিজ্ঞেস করে যাবেন না যে প্রশ্নটা কিভাবে করলে তুমি বুঝতে পারবে। নিশ্চয়ই এটা অপ্রত্যাশিত। তাহলে কি করতে হবে? করতে হবে কি, এই টপিক থেকে কতভাবে প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, সেই ব্যাপারে আমাকে নিশ্চিত হতে হবে, এবং সেই কাজটা করব আমি। তাহলে শেখাবো আমি, প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা বলবো আমি, সেই জিনিসগুলোর ভেতরের ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো, আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার করে দিব আমি। তোমার কাজ হচ্ছে ওটাকে মাথায় রেখে রেগুলার প্র্যাকটিস করা। যত বেশি বার প্র্যাকটিস করবে, তত কম সময়ের মধ্যে সঠিকভাবে লিখতে পারবে। আমি কথাটা রিপিট করছি, যত বেশি বার প্র্যাকটিস করবে, আমি কিন্তু মুখস্থ করবে বলি নাই, আমি বলেছি যত বেশি বার প্র্যাকটিস করবে, তত দ্রুত এবং কম সময়ের মধ্যে তুমি সঠিকভাবে লিখে আসতে পারবে। আর ততই তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পেরেছো আমার কথা? জিনিসটা জি। এইবার জি স্যার তোমাদের বুঝতে পক্ষ পারছি। থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে, তাহলে কি স্যার প্রত্যেকটা সাবজেক্টের যে টোটাল সিলেবাস এইভাবে ওয়ান টু অল আমরা
মানে বিস্তৃত ভাবে পড়বো, না, সেটা নয়। আমাদের পড়ার উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে ফিজিক্সটা শেখা, প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অবশ্যই এবং অবশ্যই পরীক্ষাতে ভালো করা। কেননা আমাদের পাঠ্যক্রম এবং শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমি যতই জানি না কেন, তার স্বীকৃতির মাধ্যম হচ্ছে পাবলিক এক্সামিনেশন গুলো, বা আমাকে ইয়ার ফাইনাল অথবা টার্ম ফাইনাল যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই পরীক্ষায় আমাকে মূল্যায়ন করবে আমি কি শিখেছি। কেননা আমাদের মূল্যায়নের পদ্ধতিটাই হচ্ছে এই। এটা যে সব ক্ষেত্রে সত্য তা নয়। আমি অনেক ব্রিলিয়ান্ট ছেলে দেখেছি, থার্ড ক্লাস পেয়েছে, কিন্তু সে ফার্স্ট ক্লাস ফার্স্টকে শেখাইতে পারে, কিন্তু সে পরীক্ষায় ভালো করার কৌশলটা অবলম্বন করেনি। অতএব সমাজ তাকে স্বীকৃতি দেয়নি জ্ঞানী হিসেবে, কেননা তার কাগজ নেই, কাগজে সেই স্বীকৃতি নেই। আমার কথাটা বোঝা গেল? তাহলে আমাকে দুটোই, এই দুই কৌশল দিয়ে হাঁটতে হবে, এক শিখতে হবে, দুই ভালো রেজাল্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে সেই জন্য পন্থাটা কি? পন্থাটা হচ্ছে, এবার আমাকে প্রত্যেকটা পেপারের বা প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমাকে প্রস্তুতি নিতে হবে। নাম্বার ওয়ান, তিনটা ক্যাটাগরিতে আমার কোয়ান্টাম মেকানিক্সে প্রশ্ন আসবে। একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ব্রড। তাহলে শর্ট কোশ্চেন 10টায় 12টা থেকে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে আমার সব চ্যাপ্টারের রিডেফিনিশন গুলো বা 1 নাম্বার উত্তর করতে হয়, এরকম ডেফিনেশন গুলো আমি শিখবো। সেকেন্ড, 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে মিডিয়াম টাইপ কোশ্চেন। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে টোটাল সিলেবাসে যদি 8টা প্রশ্ন এসে থাকে, তাহলে কোন 5টা চ্যাপ্টার ভালো করে পড়লে আমি মিনিমাম 5টা তো পাবোই, 6টাও পেতে পারি, যেহেতু টোটাল চ্যাপ্টার 7টা। ওই 5টা চ্যাপ্টারের আমার মিডিয়াম টাইপ কোশ্চেন যেগুলো আছে, ওগুলোর উত্তর শেখা কিন্তু বাদ দেওয়া যাবে। থার্ড ক্যাটাগরি হচ্ছে ব্রড কোশ্চেন, যেখানে আবার 8টা থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেখানে আমি একই পন্থা ফলো করব, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মিডিয়াম কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমরা সেম চ্যাপ্টার গুলো সিলেক্ট করলেই কাজ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে বলি, আমি সিলেবাস অনুযায়ী কথা বলি। যেমন দেখো, আমাদের যে প্রথম চ্যাপ্টার অপারেটর এবং ম্যাট্রিক্স, এখান থেকে শর্ট কোশ্চেন এবং মিডিয়াম কোশ্চেন, যেটাকে আমি বলছি অর্থাৎ 4 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসে, ডেফিনেটলি থাকবে, প্রত্যেক বছরই থাকে। ব্রড কোশ্চেনও থাকে। তারপর হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞানের ম্যাট্রিক্স সূত্রায়ন। যেহেতু আমরা ম্যাট্রিক্স পড়ে এসেছি এবং এই ম্যাট্রিক্স ফর্মুলেশন, এটা পিছনের চ্যাপ্টারের সাথে রিলেটেড, অতএব এটা আমার জন্য সহজ হবে, অতএব এটাও আমি বিস্তারিত পড়বো। থার্ড চ্যাপ্টার হচ্ছে কৌণিক ভরবেগ। এখান থেকে অবশ্যই ব্রড কোশ্চেন থাকবে, মিডিয়াম কোশ্চেন থাকবে, আমি এই চ্যাপ্টারটিও পড়বো। এর পরে আসছে সন্নিকর্ষ পদ্ধতি, বা আমরা যেটাকে বলি অ্যাপ্রক্সিমেশন মেথড। তারপরে আসছে স্ক্যাটারিং থিওরি, তারপরে আসছে আইডেন্টিক্যাল পার্টিকেল, এবং তারপরে আসছে আপেক্ষিক তত্ত্বীয় তরঙ্গ সমীকরণ বা রিলেটিভিস্টিক ওয়েভ ইকুয়েশন। এই 4টা চ্যাপ্টার থেকেই ব্রড কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতেই থাকে। আমার আগের 3টা থেকেও কিন্তু থাকে, আমি বারবার বলছি। কিন্তু এখান থেকে মাঝে মাঝে একাধিকও থাকে। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে এই বছরের সম্ভাব্য, প্রতি বছর তো সম্ভাবনা একটু চেঞ্জ হয়, সেটা আমার দায়িত্ব, মানে ডিটেলস আমরা এখান থেকে 5টা চ্যাপ্টার ওয়ান টু অল আমরা পড়বো। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার বাদে, কারণ প্রথম চ্যাপ্টারটা অনেক ছোট চ্যাপ্টার, আমরা ওটাকে ধরার মধ্যে নিচ্ছি না। এই যে আমার টোটাল 7টা চ্যাপ্টার, তার মধ্যে 5টা, প্রথমটা বাদ দিলে থাকলো 6টা, তার মধ্যে 5টা চ্যাপ্টার আমরা ডিটেলস করব। বিশেষ করে ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো আসে, আমরা কোনো রিপিট কোশ্চেন বাদ দিব না, অর্থাৎ লার্নিং এর ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব। আর বাকি চ্যাপ্টারটারও কিন্তু কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, শর্ট কোশ্চেন গুলো করবো। তাহলে তোমার টোটাল দাঁড়াচ্ছে এরকম, 4টা বা 5টা চ্যাপ্টার আমরা ইন ডিটেল করব, আর বাকিগুলো শর্ট কোশ্চেন এবং কনসেপ্ট গুলো ডিসকাস করব। তাহলে একদিকে আমার লোডটা কমে যাবে, অন্যদিকে আমার পরীক্ষাতে প্রশ্ন 100% কমন পড়ার
সম্ভাবনা তৈরি। সবসময় মনে রাখতে হবে, অনার্স লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে কখনোই প্রশ্ন সাজেশন করা যাবে না। সাজেশন করতে হবে চ্যাপ্টার। যে চ্যাপ্টার গুলো আমি পড়বো তার ওয়ান টু অল সব পড়বো, যাতে সিলেবাসের মধ্যে কোনো প্রশ্ন করা হলে আমি যেন অ্যান্সার করতে পারি। কারণ আমার যদি 9টা প্রশ্ন থেকে 5টা অ্যান্সার করতে হয়, আমার 9টা প্রশ্নই কমন পড়ার দরকার নেই, তবে 5টা ডেফিনেটলি কমন পড়তে হবে এবং সেটা আমার রিচের মধ্যে থাকতে হবে। তাহলে আমি যদি অপশন নিই 6টার জন্য, আরো ভালো, আরো ভালো, তাই না? এইভাবে প্ল্যান করে আমি পড়াই, অথবা তোমাদেরকেও এইভাবেই পড়তে হবে। তাহলে সিলেবাসের কন্টেন্টস আন্ডারস্ট্যান্ডিং সবই ডিসকাস করা হবে, কিন্তু ওয়ান টু অল বা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ডিটেলস পড়বো 4টা থেকে 5টা চ্যাপ্টার, যেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং আমি অবশ্যই ফুল অ্যান্সার করতে পারবো। এই প্রসঙ্গে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, এটাই ঠিক আছে। আমাদের প্রশ্ন সিলেকশনের থেকে অর্ধেক সিলেকশন করা বেটার। আমি এই কয়টা অর্ধেক পড়বো তো ভালো মতো পড়বো। আরো একটা কথা বলি, এই চ্যাপ্টার গুলো আমি এমন ভাবে সিলেক্ট করি যে তুমি যখন সামনে আগাবে, ফিজিক্স নিয়ে তুমি আরো সামনে যাবে, তখন তোমার এই সিলেবাস কন্টেন্টস এর সবগুলো জিনিসের আন্ডারস্ট্যান্ডিং কোনো না কোনো জায়গাতে কাজে লাগে। সেখানে যেন তুমি হোঁচট না খাও। অর্থাৎ আমার এই টিচিংটা এমন ভাবে আমি চেষ্টা করব যাতে তোমার প্রয়োজনে হাউ টু আন্ডারস্ট্যান্ড হায়ার থিওরি, হায়ার ফিজিক্স, এই কৌশলটা যেন তুমি শিখো। আমাদেরকে স্যাররা পড়িয়েছেন সিলেবাস অনুযায়ী, পড়িয়েছেন। এখন আমরা তার বাইরেও অনেক লেখাপড়া করেছি না? তখন তো আমাদের স্যারের হেল্প লাগে না। তার মানে কি, স্যাররা এই কাজটুকু করে দিয়েছেন যে কিভাবে বুঝতে হয়, অথবা কোনো কিছু বোঝার জন্য যে মৌলিক লার্নিং যেটাকে বলা হয়, মৌলিক লার্নিং এবং মৌলিক টেকনিক, এই লার্নিং বা আন্ডারস্ট্যান্ডিং এবং টেকনিক, এই দুটো মিলে হচ্ছে নলেজ। একদিকে কৌশলটা জানতে হবে, অন্যদিকে তার কনসেপ্ট বা তাত্ত্বিক যে বিস্তৃতি সেটা সম্পর্কে তোমার, বা ভিত্তি সেটা সম্পর্কে তোমার একদম পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। আর যখনই এভাবে তুমি একটা দুটো তিনটে ক্লাস যখন করবে বা পড়বে, তখন দেখবা যে ফিজিক্স পড়ার আনন্দটা কি, এটা কেমন মজার সাবজেক্ট, তখন বুঝতে পারবে। তোমাদের যদি আর কোনো কথা না থাকে, তাহলে আমি এবার আমাদের সিলেবাস কন্টেন্টস অনুযায়ী এই চ্যাপ্টার থেকে আজকে প্রথম কিছু জিনিস আলোচনা করি। আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, তারপরও কিছু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আমি করব। তোমাদের কোনো কথা থাকলে আমি শুনবো, তারপরে আমি শুরু করবো। স্যার, মানে আমরা তো প্রত্যেক অধ্যায় অনুযায়ী আপনি আমাদের বলছেন যে নোট দিবেন, কিন্তু আমরা একটা সহায়িকা হিসেবে একটা বই কিনতে পারি, সেক্ষেত্রে কি কোনো বই সার্চ করা যায়? আমি বুঝিনি, তুমি আবার বলো। মানে আমাদের একটা তো মানে বই থাকা উচিত, মেইন বই একটা বা দুইটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিনতে আমরা হবে। কোন পাবলিক এই যে কিনবো, ওইটা তুমি বললামই যে সেরকম কোনো? তুমি হয়তো একটা বই কিনলে, আর বাকি যেগুলো আমি এডিশনালি করবো, আমি তো পিডিএফ, ওই ওই চ্যাপ্টারের পিডিএফ তোমাকে দিয়ে দিব। তুমি ওখান থেকে প্র্যাকটিস করে করে তৈরি করে ফেলবে। একটা বই তো লাগবেই। যেমন আর তুমি কোয়ান্টাম একটা বই মেকানিক্স, এটা কিনবো, একটা বই হ্যাঁ মোকসেদ আলী স্যারেরটা কিনো, কোয়ান্টাম মেকানিক্স মোকসেদ আলী স্যারটা আমি বলে দিব এগুলো। আজকে বললাম এটা আর কোয়ান্টাম মেকানিক্স, এটাই কিনো। এর বাইরে কিছু লাগলে, আবার অনেক সময় এরকম হয় তোমাদের বাংলা বইয়ে অনেক প্রিন্টিং মিস্টেক থাকে তো। এখন একটা ক্রিটিক্যাল থিওরির মধ্যে যদি 2 4 5টা মিস্টেক হয়, তখন ওই থিওরিটা বোধগম্যতার বাইরে চলে যায়। সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, এই বইগুলো যে মূল, যে ইংলিশ মিডিয়াম বইগুলো থেকে লেখা হয়েছে, সে বইগুলো ম্যাক্সিমাম আমার কালেকশনে আছে। আমি ওই ইংলিশ মিডিয়াম বই থেকে বা মূল বই থেকে আমি পিডিএফটা দিয়ে দিই এবং সেটা বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিই। বুঝতে পেরেছো? টেনশনের কিছু নেই। জি স্যার। তোমাদের বইয়ের মধ্যে ভুলগুলো কোথায় কোথায় আছে, পড়ানোর সময় আমি ওগুলো কারেকশন করে দিই, ডিসকাস করে দিই। স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমাদের অনেকেরই থার্ড ইয়ারের যে বেসিকটা আছে ওই বেসিকটা খুব ভালোভাবে গড়ে ওঠে নাই। সো আপনি পড়ানোর সময় যদি এই ব্যাপারটা মাথায় রাখেন তাহলে খুব ভালো হবে। আমি চেষ্টা করি সবসময় যে প্রাসঙ্গিক যে রেফারেন্স নলেজ গুলো থাকে প্রিভিয়াস, তো আমি ধরে নিই যে আসলে
তোমরা তোমাদের এটা মনে নেই অথবা তোমরা অনেকে জানো না। আমি সেটা ধরে নিয়েই ডিসকাস করার চেষ্টা করি। ঠিক আছে দাদা, স্যার তাহলে ক্লাসটা শুরু করতে পারেন। আর অন্যদের মনে হয় কিছু বলার আছে কিনা? আর কেউ কিছু জানতে চাও? জানার আছে আর কিছু? স্যার, আর কিছু জানার নেই স্যার, আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে শুরু করছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অপারেটর ও ম্যাট্রিক্স। একটু ভালো করে মনে করার চেষ্টা করো, থার্ড ইয়ারে তোমাদের ছিল অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর সম্পর্কে তোমরা পরিচিত হয়েছে। কেউ কি বলতে পারবে অপারেটর কি? কারো মনে আছে? অথবা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এসে আমরা অপারেটর কেন ব্যবহার করছি, বা আমরা দেখতে পাই যে ঘুরে ফিরে কোয়ান্টাম মেকানিক্সের সকল লেখা, সকল থিওরি, ম্যাথমেটিক্স সবকিছুরই ভিত্তি হচ্ছে অপারেটর। মানে এরকম হওয়ার কারণটা কি? যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরের ব্যবহার কেন, অথবা অপারেটর নির্ভর কেন কোয়ান্টাম মেকানিক্স, আমরা যে ম্যাট্রিক্স বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, তারপরে তোমার লিনিয়ার মোমেন্টাম বলো, টোটাল এনার্জি বা হ্যামিল্টনিয়ান বলো, সবকিছুকে আমরা অপারেটরের মাধ্যমে প্রকাশ করছি কেন? আমরা তো ক্লাসিক্যাল মেকানিক্স এই কাজটা করি নাই, ক্লাসিক্যাল ফিজিক্স আমরা এই কাজগুলো করিনি। এখানে আসার পরে আমরা কেন এই কনসেপ্টের উপরে বা অপারেটর টেকনিকের উপরে কেন আমাদেরকে নির্ভর করতে হচ্ছে, এর যুক্তিটা কি? থার্ড স্যার, ইয়ারের এখানে সাবজেক্টে জিজ্ঞেস করেনি? কোয়ান্টাম মেকানিক্স, স্যার কোয়ান্টাম মেকানিক্স মূলত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল এর গতি অবস্থা নিয়ে আলোচনা করা হয়। তো সে কারণে স্যার মানে বড় বৃহদাকার বস্তুর সাথে সংশ্লিষ্ট সমীকরণগুলো এগুলোর সাথে যায় না, এই কারণে স্যার। হ্যাঁ বলো, আমি শুনছি, তোমার কথা শেষ করো। শুনছি, আমি তোমাকে শুনছি, বলো। স্যার, কোয়ান্টাম মেকানিক্স তো স্যার ক্ষুদ্র ক্ষুদ্র স্যার পার্টিকেল নিয়ে স্যার মানে এদের গতি অবস্থা মানে তাদের স্টেট গুলো স্যার বর্ণনা করার জন্য আমরা এগুলো ব্যবহার করি স্যার। এমনি চিরায়ত বলবিদ্যা আহ, ইত্যাদি যেগুলো মানে সাধারণ যে বৃহদাকার বস্তুর জন্য যে সমীকরণগুলো রয়েছে সেগুলো স্যার এগুলোর সাথে যায় না, এগুলো ব্যবহার করা যায় না। তো সে কারণেই স্যার এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, অনেকাংশেই ঠিক হয়তোবা। আমি ধরে নিচ্ছি যে তুমি এটা সঠিকই বলেছো। হয়তো আর যতটুকু যেভাবে বললে হতো সেটা হয়তো তুমি গুছিয়ে আনতে পারোনি ভেতরে। আমি বলছি, শুনো। চিরায়ত বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে মৌলিক তফাৎটা হচ্ছে, চিরায়ত বলবিদ্যায় আমরা আসলে যা দেখি, যা ধরতে পারি, যা অনুমান করতে পারি, যা এস্টিমেট করতে পারি, সেগুলি নিয়েই হচ্ছে আমাদের চিরায়ত বলবিদ্যা। আমরা দেখি না, দেখতে পাই না, বা আমাদের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, এই ধরনের ডাইমেনশনের বস্তু নিয়ে আমরা চিরায়ত বলবিদ্যায় খুব একটা ডিসকাস করি না। কোয়ান্টাম বলবিদ্যাটা শুরু হয়েছে যখন দেখা গেল মূল যে কোয়ান্টাম থিওরি আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের যেটা আমরা পড়েছিলাম, সেটা ছিল আলোর কণা থেকে এই কনসেপ্টটা শুরু হয়েছে যে তাড়িত চুম্বক তরঙ্গ আসলে কোয়ান্টাইজড এবং সে একটা কণার মতো আচরণ করে। কোয়ান্টাইজড মানে ডিসক্রিট, এটা কন্টিনিউয়াস কিছু নয়। এটা হাতড়াতে হাতড়াতে তারপরে দেখা গেল যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা ওই ডাইমেনশনের অধিকাংশ পার্টিকেলের জন্যই প্রযোজ্য। এর মধ্যে এলো হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, তারপরে নিলস বোরের থিওরি অফ কমপ্লিমেন্টারিটি, বা উম, পরিপূরকতার তত্ত্ব, যেটা উনি দেখালেন যে কোয়ান্টাম এবং চিরায়ত বিদ্যা কোন ক্ষেত্রে একই ফলাফল দেয়, কোন ক্ষেত্রে একই রকম দেয় না, সেটা নিয়ে উনি ডিসকাস করলেন। এই সকল আলোচনা থেকে আমরা একটা বিষয় অবগত হলাম, সেটা হচ্ছে যে একই সঙ্গে একটা কণার ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার অবজার্ভ করা সম্ভব নয়, কিন্তু প্রতিটি কণাই একই সঙ্গে ওয়েভ এবং পার্টিকেলের মতো আচরণ করে।
এই যে সীমাবদ্ধতা, মানে এমন কোনো এক্সপেরিমেন্টালিস্ট সম্ভব নয় বা এমন কোনো এক্সপেরিমেন্ট ডিজাইন করা সম্ভব নয় যেটা দিয়ে একই সঙ্গে তার তরঙ্গ এবং কণা চরিত্রটা আমরা মানে ব্যাখ্যা করা যাবে। পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করতে পারি। বাট রয়েছে, কিন্তু রয়েছে, তার প্রমাণ আছে। একই সাথে কোয়ান্টাম বলবিদ্যায় বা কোয়ান্টাম থিওরিতে আমরা যে ডাইমেনশনে ডিসকাস করি, এই ডাইমেনশনে আসলে এক্স্যাক্টলি কোনো কিছুর মান আমরা বের করতে পারি না, 100% অ্যাকুরেট। যেমন তুমি 5 কেজি আলু বাজারে গিয়ে মেপেছো বা 2 ভরি স্বর্ণ মেপেছো, এটা এক্স্যাক্টলি যা মেপেছো এখানে একদম এরর ফ্রি, ইটস পসিবল। কিন্তু একটা এক্সপেক্টেড ভ্যালুটা। ইলেকট্রন ইন মোশন, একটা ইলেকট্রন, গতিশীল ইলেকট্রন বা একটা গতিশীল প্রোটন অথবা একটা আলোর কণা, এরা যখন গতিশীল রয়েছে এবং তুমি তাকে নিয়ে কথা বলছো, তাকে স্টাডি করছো, তার মোশন নিয়ে কথা বলছো, তার এনার্জি নিয়ে কথা বলছো, তারপরে তার রিফ্লেকশন নিয়ে কথা বলছো, তার ট্রান্সমিশন ও প্রবাবিলিটি নিয়ে কথা বলছো, এখানে আমরা এই প্রেক্ষাপটটাকে এমন ভাবে আমরা ডিজাইন করি, প্রথমে হচ্ছে তাকে আমরা একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন দিয়ে ডিফাইন করি এবং তার অবস্থান, মোমেন্টাম, এনার্জি সবকিছুই কিন্তু আমরা এভারেজ ভ্যালু বের করি, গড় মান বের করি, আমরা এক্সাক্ট ভ্যালু বের করতে পারি না। আর যখনই অ্যানালিসিসটা গড় মান নির্ভর এবং একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে যায়, তখন সেখানে এই কৌশলটা অ্যাপ্লাই করা হয়, যেটার নাম হচ্ছে অপারেটর। অপারেটরের নিজস্ব কোনো মান নেই, কিন্তু অপারেটরের একটা অর্থ আছে। অপারেটর মানে কি? তার একটা অর্থ আছে। হ্যাঁ, সেই অর্থটাই হচ্ছে তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটাই হচ্ছে মূলত তাকে কোথায় ব্যবহার করছে এবং তার মানে কি, ওই জিনিসটাকে আমরা তুলে ধরতে পারি। যেমন দেখো, আমি তোমাদেরকে বলি কৌশলটা কিভাবে এসছে। আজকে তো আমরা আসলে বিষয়ভিত্তিক অত ডিটেলস পড়বো না, সেটা আমাদের প্ল্যানিং আগে থেকেই ছিল। আবার কৌশলগুলো কিভাবে শিখতে হয়, যেমন এখন আমার কাছে কোনো বইও নাই, সামনে কিছুই নাই, বাট নলেজ গুলো আমার মাথায় আছে। এবার এই নলেজটাকে পুঁজি করে আমি আমার মতো করে লিখবো। কি লিখবো? কমপ্লেক্স ওয়েভ ফাংশন। তোমরা স্ক্রিনে টাচ করো না প্লিজ, তোমরা কি স্ক্রিন টাচ করো না? স্ক্রিন টাচ করলে এটা আমার সঙ্গে কন্টামিনেটেড হয়ে যাবে। স্ক্রিন টাচ করো না প্লিজ। দেখতে পাচ্ছো? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? জি স্যার। আমরা কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেল মোশন ডিফাইন করার জন্য তাকে একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিফাইন করি, দ্যাট ইজ লাইক দিস। এই যে আবার কারা জানিয়া দাগ দিচ্ছে, মুশকিল না? এরকম করলে কেমনে হবে? তোমরা বোর্ডে টাচ করো না প্লিজ। এই টার্মটা আসছে কিন্তু। দেখো, তুমি তরঙ্গ শব্দের মধ্যে পড়েছিলে, একটা তরঙ্গের সমীকরণকে এভাবে লিখেছিলে, অথবা এভাবে লিখেছিলে, মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে আই যখন এসছে, এটা কমপ্লেক্স হয়েছে। কিভাবে হয়েছে দেখো, e⁻i⁻x মানে হচ্ছে cos x প্লাস cos i x sin প্লাস x। i sin x। এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। সো এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি মিন করছে। ঠিক আছে?
এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি মিন করছে। এখন দেখো, আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে কম্পাঙ্ক, লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এইচ নিউ প্লাঙ্কের সূত্র। আবার আমি যদি এভাবে লিখি এইচ বাই টোয়াইস পাই ইন্টু টোয়াইস পাই নিউ, সেটাও আমি লিখতে পারি। এইচ বাই টোয়াইস পাই মানে হচ্ছে এইচ বার, এইচ বার টোয়াইস পাই নিউ মানে হচ্ছে ওমেগা। ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ই বাই এইচ বার, ওমেগা পেলাম। আবার দেখো পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তো এইচ বাই ল্যামডা এটা হচ্ছে ডি ব্রগলিস রিলেশন বা ডি ব্রগলিস ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে আমরা এটা জানি, পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এগুলি তোমরা সব পড়ে আসছো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তোমাদের জানা আছে। তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, ওই যে বললাম আমি ধরে নিই যে তোমাদের হয়তো মনে নেই, সেই হিসাবে আমি আবার একটু চেষ্টা করছি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা যদি হয়, তাকে আমি এভাবেও লিখতে পারি এইচ বাই টোয়াইস পাই ইন্টু টোয়াইস পাই বাই ল্যামডা। তাহলে এইচ কাট, আর এইটার মানে কে হচ্ছে ওয়েভ নাম্বার কে। কে তাহলে আবার কে ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি পি বাই এইচ কাট এইচ বা বার। এইচ বার। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, ওমেগা মানে ই বাই এইচ, কে মানে পি বাই এইচ, মানে এইচ বার। ওমেগা মানে ই বাই এইচ, অর্থাৎ অর্থাৎ সাই ইজ ভ্যালুগুলো ইকুয়াল এক টু নাম্বার দাঁড়ালো ইকুয়েশন। এ ই টু দি পাওয়ার আই পি এক্স ইটি বাই এইচ বাই কাট, পি এক্স বাই এইচ এইচ কাট। মাইনাস পি বাই এইচ এক্স। একে আরেকটু এক্সটেন্ড করলে এরকম দাঁড়াচ্ছে এ ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ কাট কমন নিলে, তাহলে আই বাই এইচ কাট বা এইচ বার ইন্টু ইটি মাইনাস পি এক্স। এখন তুমি তাহলে ডি সাই বাই ডি এক্স পেবে। তাহলে দেখো এ ই টু দি পাওয়ার আই বাই এইচ বার ইটি মাইনাস পি এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ইন্টু আমরা যদি শুধু এটাকে করি তাহলে আসছে মাইনাস আই পি বাই এইচ বার। ক্লিয়ার? ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র, ইয়েস স্যার। ডিফারেন্সিয়েশনটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? জি কারো স্যার, কোনো বুঝছেন। কনফিউশন আছে এটা কেন আসছে? না স্যার। কারণ এক্স এর সাপেক্ষে আরেকবার করতে হবে, করলে আমি এটা পাবো। তাহলে আমি পেলাম মূলত এখান থেকে দেখো মাইনাস আই বাই এইচ বার ইন্টু পি ইন্টু এ ই টু দি পাওয়ার আই বাই এইচ বার ইটি মাইনাস পি এক্স। এখন এইটা তো আমার সাই, এটা কি সাই না? এটা কি সাই না? এটা হ্যাঁ স্যার। কথা বলো না কেন? জি জি স্যার, স্যার। এটা চাই। এটার মানে হচ্ছে সাই। তাহলে আমি কি লিখতে পারি? মাইনাস আই বাই এইচ কাট পি পি সাই। সাই লিখতে পারি তো? অবশ্যই। তাহলে ডি সাই বাই ডিএক্স মানে পেলাম মাইনাস আই বাই এইচ বার পি সাই। ক্লিয়ার? তাহলে সুতরাং পি সাই ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এইচ বাই আই, মাইনাস এইচ বাই আই, তারপর ডি সাই ডিএক্স, ডিডিএক্স সাই এটা। ডি সাই বাই
ডিএক্স। এখন আমি উভয় সাইড থেকে যখন সাইটা বাদ দিয়ে দিব, তখন হয়ে যাবে এটা অপারেটর। ভরবেগ অপারেটর। এবং তার যথেষ্ট গ্রহণযোগ্য যুক্তি রয়েছে, কেননা আমরা জানি d/dx হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এর সামনে আমি যা দিব তাকে সে তার ফর্মুলা অনুযায়ী অপারেট করবে। তাহলে ডান পাশটা ডেফিনেটলি অপারেটর, বা পাশে আমি যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন একটা ফিজিক্যাল প্যারামিটার মোমেন্টাম। তার মানে মোমেন্টাম ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ অপারেটর। অপারেটর। ক্লিয়ার? ইয়েস। তাহলে অপারেটর কনসেপ্টটা কিভাবে এসছে এবার বুঝতে পেরেছো? ইয়েস। একইভাবে দেখো, কাইনেটিক এনার্জি টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, মানে হলো পি স্কোয়ার বাই ওয়াইস এম। তাহলে আমি যদি কাইনেটিক এনার্জি অপারেটর বলি, তাহলে পি অপারেটর ডিভাইডেড বাই টোয়াইস এম, তার মানে পি অপারেটর মানে হলো মাইনাস এইচ কাট আই হোল স্কোয়ার ইন্টু ডি বাই ডি এক্স হোল স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইন্টু 1/2m এম। লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এখানে মাইনাস, এই মাইনাস ও মাইনাসে প্লাস, আবার আই স্কোয়ার ইকুয়াল টু -1, সুতরাং থাকছে মাইনাস এইচ মাইনাস বার এইচ স্কোয়ার কার্ড বাই স্কোয়ার টোয়াইস এম প্রাইজ এম ইন্টু ডি ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। ডিএক্স স্কোয়ার। তাহলে এটা এখন হয়ে গেল কাইনেটিক এনার্জি একটা অপারেটর হয়ে গেল, এটা ডাবল ডিফারেন্সিয়েশন অপারেটর। কি মজা না জিনিসগুলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা খুবই ইন্টারেস্টিং স্যার জিনিস, আমার একটা কোয়ান্টাম মেকানিক্স। প্রশ্ন ছিল। বলো। ওই যে স্যার আপনি একটু আগে লিখলেন না ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ওই জিনিসটা হ্যাঁ, নিয়ে একটু কথা বললে মানে একটা জিনিসের একই সময়ে তরঙ্গ ধর্ম আবার কণা ধর্ম থাকে, ওই ব্যাপারটা আসলে ক্লিয়ার না, মানে আমি কাউকে বুঝাতে এইটাই পারি না তো খুব ওয়েভ ভালোভাবে, পার্টিকেল যদি একটু। ডুয়ালিটি। প্রত্যেকটা কণাই মনে রাখতে হবে, একটা কণা কখনোই একটি কম্পাঙ্কের তরঙ্গের মতো আচরণ করে না, সে একগুচ্ছ তরঙ্গের মতো আচরণ করে। এই জন্য আমরা গ্রুপ ভেলোসিটি পড়ি। আজকে তো বাবা তুমি আমাকে অনেক ডিপে নিয়ে যাচ্ছ, আমার তো এত দূর আজকে ইচ্ছা ছিল না, মানে ইন্ট্রোডাক্টরি আলোচনাই করব সেটা। একটা জিনিস দেখো, স্যার এই ব্যাপারটা বলে তাহলে শেষ করে দিন। না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা তরঙ্গ, স্থির তরঙ্গ বলো যাই বলো, যাচ্ছে, অথবা এটা হচ্ছে একটা কম্পাঙ্কের তরঙ্গ, এটা হচ্ছে তাদের সুপারপজিশন। আর যখন কণা তরঙ্গ আকারে কাজ করছে তখন কিন্তু সে হচ্ছে এরকম, শেষ, শেষ। তাহলে এটা একটা প্যাকেট না? এই জায়গাটা এখন একটা প্যাকেট হয়ে গেল না, মাঝখানে অনেকগুলো তরঙ্গ নিয়ে একটা প্যাকেট তৈরি হলো না এখানে? হ্যাঁ জি স্যার। বুঝতে স্যার পেরেছো? আমি স্যার আমি দেখতে পারতেছি না, আর কারো কি সমস্যা হইতেছে? না, আমাদের তো ঠিক আছে। অর্থাৎ একটা কণা পেজটা যখন স্ক্রল করেন তাহলে দেখতে। একটা কণা যখন মুভ করছে টুয়ার্ডস দিস, সে আসলে একটা একক তরঙ্গ না, সে বরং একটি তরঙ্গ প্যাকেটের ন্যায় আচরণ করে। অর্থাৎ তারা পুরোটা মিলে একটা পার্টিকেল ডিফাইন করে, এবং তার এই এভারেজ যে ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে আমরা তার এনার্জি মিন করি। আর সেই কারণেই তো এটা একটা কমপ্লেক্স কনসেপ্ট। তাই একটি কণা একই সাথে তরঙ্গ এবং কণার ন্যায় আচরণ করে। যেমন ইলেকট্রন যে একটা কণা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কিন্তু ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টে আমরা দেখলাম ইলেকট্রনের ডিফ্রেকশন হয়, এবং ঠিক আলোর ডিফ্রেকশন বা অপবর্তনের ক্ষেত্রে যেমন ম্যাক্সিমা মিনিমা তৈরি হয়, ইলেকট্রনের ক্ষেত্রে সেম তৈরি হয়।
বুঝতে পেরেছো তাহলে? আর সবচেয়ে বড় প্রমাণ তো তোমার আগে যে সিআরটি টেলিভিশনের পিকচার টিউব ছিল, তো পিকচার টিউব গুলো তো ঠিক ওভাবেই ইলেকট্রন গুলো যে এনার্জিতে এসে তোমার সিজিয়াম লেয়ারের উপরে আঘাত করছে, ঠিক সেই কম্পাঙ্কে বা সেই কালারে সিজিয়াম লেয়ারটা ইলুমিনেটেড হচ্ছে, তুমি ছবি দেখতে পাচ্ছ। তো এটা এখন আর কোনো গল্প কথা নয়, একটু কল্পনা করতে হবে জিনিসটা। এরা এত সূক্ষ্ম পার্টিকেল এবং এত এত স্পিড এসে যাচ্ছে যে অ্যাকুরেটলি তার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম একই সঙ্গে এস্টিমেট করা অসম্ভব। কিন্তু দুটো ধর্মই তার সঙ্গে রয়েছে, এটা সত্য এবং এটা প্রমাণিত। কিন্তু আমাকে যদি ঠিক চিরায়ত বলবিদ্যার মতো করে বলা হয় যে রাইফেলের গুলিটা আমি ছুড়ে দিলাম, ও গিয়ে তো ওখানে আঘাত করলে এতটুকু সময় লেগেছে, সুতরাং আমি তো তার ভর কত মাপতে পারছি, তার স্পিড কত ছিল, কত স্পিডে আঘাত করেছে, সবকিছু আমি অ্যাকুরেটলি মাপতে পারছি, পজিশন কত এই মুহূর্তে সেটা মাপতে পারছি। কিন্তু যখনই এই ডাইমেনশনটা চলে যাচ্ছে কোয়ান্টাম ডাইমেনশনে, তখন আমরা প্রিসাইজলি কোনো রাশিকেই ঠিক অ্যাকুরেটলি আমি বলতে পারছি না, বরং আমি তার একটা মোস্ট প্রবাবল ভ্যালু বা এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালুটা আমি এস্টিমেট করতে পারছি। আর এই জন্যই চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে আমরা সাধারণ যে হিসাব নিকাশ, নিউটনিয়ান ইকুয়েশন, এটা সেটা দিয়ে আমরা অ্যারিথমেটিক হিসাব অনেক সময় আমরা করে ফেলতে পারি। কোয়ান্টাম আমরা সেটা পারি না, কারণ কোয়ান্টাম ডাইমেনশনে গেলেই পার্টিকেলের স্টেট বলো, এনার্জি স্টেট বলো, মোশন, স্টেট অফ মোশন বলো, সবকিছুকেই প্রথমে ডিফাইন করতে হয় একটা ওয়েভ ফাংশন দিয়ে। সেই ওয়েভ ফাংশনের মধ্যে রয়েছে তার মোমেন্টাম, পজিশন, এনার্জি, টাইম। দেখো, সেটা তোমার ক্লাসিক্যাল ওয়েভের মধ্যেও ছিল, এখানেও রয়েছে। তফাৎ হচ্ছে এটা কমপ্লেক্স, ওটা ছিল রিয়েল। এটা ক্লাসিক্যাল ওয়েভ, এটা কোয়ান্টাম ওয়েভ। তফাৎটা হচ্ছে দেখো, এখানে এই যে আমরা যেটা দেখলাম যে তার মোমেন্টাম রয়েছে বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রয়েছে, তার ওয়েভ ভেক্টর রয়েছে, যেটা আমরা পরবর্তীতে দেখলাম যে এই রাশিগুলোর মানে হচ্ছে এনার্জি, টাইম, মোমেন্টাম, পজিশন। এনার্জি, টাইম, মোমেন্টাম, পজিশন, খেয়াল করো। এনার্জি, টাইম এরা যেমন ক্যানোনিক্যালি রিলেটেড, মোমেন্টাম, পজিশনই ক্যানোনিক্যালি রিলেটেড। এবং তুমি যে হাইজেনবার্গস আনসার্টিনটি প্রিন্সিপাল পড়েছিলে, সেখানেও কিন্তু তুমি এই ধরনের রাশির গুণফলেরই আনসার্টিনটি বের করেছিলে। অর্থাৎ তুমি দেখিয়েছিলে যে ডেল পি ডেল এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বার বাই টু, অথবা দেখিয়েছিলে ডেল ই ডেল টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বার বাই টু। মনে পড়ে? ইয়েস স্যার। জি স্যার। মনে মনে পড়েছে? হ্যাঁ স্যার। তাহলে তোমার ওয়েভের মধ্যেও কিন্তু দেখো, গুণ অবস্থায় আছে পি আর এক্স, আবার গুণ অবস্থায় আছে ই এবং টি। ই আর এক্স কিন্তু গুণ অবস্থায় নেই, পি আর টি কিন্তু গুণ অবস্থায় নেই। দেখেছো? জি স্যার, এদেরকে জোড়া মিথুন বলা হয় সম্ভবত। হ্যাঁ, ক্যানোনিক্যাল কনজুগেট বলি আর কি আমরা এটাকে। বিষয়গুলোকে যত ফাংশনালি ডিসকাস করবে, যত বেশি বোঝার জন্য চেষ্টা করবে, ততই তোমার বোঝার জায়গাটা, বোধগম্যতার জায়গাটা আরো প্রসারিত হবে। ব্রেনের সব সেল কিন্তু সব বিষয় একই সঙ্গে অ্যাক্টিভ হয় না, এটাকে অ্যাক্টিভ করতে হয় চর্চা দিয়ে। তো আজকে থেকে আমাদের চর্চা শুরু হলো। আমরা আশা করব যে প্রত্যেকেই যেন ঠিক বোঝার জন্য একটা মানসিকতা পোষণ করে। আমি আবারও বলছি, পৃথিবীর কোনো প্রকার অর্জন তোমার জন্য অসম্ভব নয়। কখনো হীনমন্যতায় ভুগবে না, কখনো নিজেকে ছোট মনে করবে না, কখনো নিজেকে অযোগ্য মনে করবে না। বরং তুমি এখন যেটা বুঝতে পারছো না, এখন তোমার আন্ডারস্ট্যান্ডিং এর যে ভিত্তিটা, যে দুর্বলতা তুমি আবিষ্কার করছো, সেটা হচ্ছে তোমার পূর্ববর্তী চর্চা বা পূর্ববর্তী লার্নিং এর যথাযথ কৌশলগুলো বা যথাযথ রাস্তায় তোমাকে হাঁটানো হয়নি, এই কারণে তুমি বুঝতে পারো। তার মানে এই নয় যে তোমার মগজটা অপ্রযোজ্য বা তোমার মগজটা মূল্যহীন, সেটা কিন্তু নয়। তোমার মধ্যেও নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার মধ্যেও এরকম সায়েন্টিস্ট জন্মানোর সম্ভাবনা রয়েছে। কথা হচ্ছে আত্মবিশ্বাস রেখে
সঠিকভাবে, সুন্দরভাবে, আনন্দ নিয়ে বিজ্ঞান চর্চা করতে হবে। এবং পদার্থবিজ্ঞান যেহেতু আরেকটু মানে ভৌত বিজ্ঞানের মধ্যে বলা যায় যে একটু অ্যাডভান্সড এবং সফিস্টিকেটেড নলেজ, তো এই ক্ষেত্রে তোমার মনস্তাত্ত্বিক একটা স্বনির্বন্ধ একটা কনসেন্ট্রেশন খুবই প্রয়োজন। যদি সেটা থাকে, আমি চেষ্টা করব তোমাকে শেখাতে। এমনকি যদি এমন হয় যে আজকে একটা প্রশ্ন তুমি করেছো যার উত্তরটা আমার জানা নাই থাকতে পারে, মানুষ তো সর্বজ্ঞানী কখনোই নন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। আর তোমাদের এখন যে লেভেলের জ্ঞান, এটা এখানে এটা হতেই পারে যে স্যার যদি তার প্রিপারেশনের বাইরে, আজকের প্রিপারেশনের বাইরে কোনো কিছু ইলাস্ট্রেটিভ কোনো কিছু স্যারকে জিজ্ঞেস করা হয়, তাহলে ওনার নলেজ এটা নাও থাকতে পারে। কিন্তু উনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে উনি জেনে তোমাকে শেখাতে পারবেন, কারণ ওনার ব্রেনটা ওই জায়গাতে ট্রেইনড আপ হয়ে আছে। তফাৎটা হচ্ছে এই কারণে উনি তোমার গুরু, শিক্ষক, আর তুমি ছাত্র, এই হচ্ছে পার্থক্য। তোমার শিক্ষক মানে এমন নয় যে তিনি সর্বজ্ঞানী এবং পৃথিবীর সব জ্ঞান তার মাথায় আছে, এই ধারণা কিন্তু মাথায় কখনো রাখবেন, এটা ভুল হবে। বরং ওনার যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা তোমার নেই। ওনার কি ট্রেনিং আছে? ওনার ট্রেনিং আছে কিভাবে বুঝতে হয়, কিভাবে আহ, জটিল জিনিসকে সহজভাবে মাথায় ঢোকাতে হয়। এই ট্রেনিংটা ওনার মাথায় আছে, তোমার মাথায় নেই। মূল তফাৎটা হচ্ছে এটাই। নাহলে তোমার ব্রেন আর ওনার ব্রেন একই, এখানে খুব বেশি তফাৎ নেই। কিন্তু ওনার ট্রেনিংটা থাকার কারণে ওনার ব্রেনটা তোমার চেয়ে অনেক বেশি সচল, তোমার চেয়ে অনেক বেশি ফাংশনাল, এটাই তফাৎ। আর কেউ কিছু বলবে আজকে? তোমাদের অভিব্যক্তি কি বলো, তোমরা যারা এতক্ষণ ছিলে, তোমাদের মতামত কি? এভাবে পড়লে কি আমাদের পক্ষে ভালো করা সম্ভব হবে? জি স্যার, আজকে ক্লাসটা আসলে অনেক ভালো লেগেছে। আমরা আশা রাখছি স্যার এভাবে হলে আমাদের জন্য ভালো হবে আমার মতে। না, দিন দিন তো এটা আরো উপরের দিকে উঠবে। আজকে তো ইন্ট্রোডাক্টরি, তোমাদের অনেক কিছু নলেজে ছিল না অথবা রিকল করতে হলো। আবার আমরাও প্রথম দিকে অনেক প্রয়োজনীয় কিছু কথা বললাম। বিষয়ভিত্তিক আলোচনা তো আজকে একটু কমই হলো, তাই না? এটা আমি শুরুতেই বলেছি যে আজকে বিষয়ভিত্তিক আলোচনা খুব বেশি হয়তো হবে না। আমরা সিলেবাস অনুযায়ী শুরু করব আগামী দিন থেকে, কারণ এখনো অনেকে রেজিস্ট্রেশনও কমপ্লিট করেনি বা করতে পারেনি সুবিধা অসুবিধার জন্য। সবকিছু মাথায় রেখে আমি ভাবলাম যে আজকে ক্লাসটা ওপেন করে দিই সবার জন্য, এই আর কি। অন্যান্যদের মতামত একটু শুনি। অনিমা বলো, অনিমা, একজনকে দেখা যাচ্ছে অনিমা। অনিমা কোন কলেজ? জি স্যার, ভালো লেগেছে, বুঝতে পেরেছি। কোন কলেজে তুমি? স্যার, লালমাটিয়া মহিলা কলেজ। ভেরি গুড। তারপরে দুলাল আহমেদ। সবাই মতামত দাও, একটা রিভিউ নিয়ে যাই আমি ক্লাস শেষ করার আগে। দুলাল আহমেদ, কি দুলাল শুনতে পাচ্ছ না? ফারজানা জাহান বলো তো, ফারজানা জাহান। আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে ভাই, তোমাদের? স্যার শোনা যাচ্ছে? বলছি কি, আচ্ছা বলো, তুমিই বলো। সুজন বণিক বলো, স্যার কেমন লাগলো? স্যার, আমার ভালোই লাগছে। আর বিষয়টা হচ্ছে মানে এখানে আমরা আসছি মোটামুটি শিখতে। তো শিক্ষাটা ঠিকঠাক ভাবে নিয়ে পরীক্ষাটা পরীক্ষায় দেখা যাবে। এখানে আমি ডিটেলিং এ তোমাদেরকে যে আমি আজকে জানতে পারি। তোমাদের আমি কিছু শেখাইনি কিন্তু, বুঝছো? হ্যাঁ স্যার, তোমাদের আমি এগুলো আজকে স্যার কিছু ওই একটু, শেখাইনি, হ্যাঁ, তোমাদেরকে আমি কোয়ান্টাম কৌশলগুলো ওয়ানের নিয়ে রিভিউ কথা ছিল। বলেছি। কোয়ান্টাম ওয়ানের রিভিউ ছিল। কোয়ান্টাম ওয়ানে এগুলো পড়িয়েছিলেন আমাদের। সেটাও না, এটা আমি জাস্ট একটা কৌশল আলোচনা করলাম যে কিভাবে শিখতে হয়, বা এই যে নলেজ একটার সঙ্গে একটা কিভাবে রিলেটেড, কোন পদ্ধতিতে হ্যাঁ শিখলে এই জিনিসগুলো আমি ইচ্ছা করলেও ভুলবো না। আমি যদি ইচ্ছাও করে ভুলে যাই তারপরেও ভুলতে পারবো না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে হ্যাঁ স্যার, লার্নিং, এটাকে বলে হচ্ছে ট্রেনিং। লার্নিং ইজ এ ট্রেনিং, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তারপরে
মেহেজাবিন বলো, মেহেজাবিন ছিলে তুমি এতক্ষণ? জি স্যার, আমি ছিলাম এতক্ষণ পর্যন্ত। কেমন লাগলো তোমার কাছে ক্লাস? স্যার অনেক ভালো লেগেছে। আর তাছাড়া প্রথমত আপনি প্রথম থেকে যেভাবে ডিসকাশনটা ছিল, মানে এই চ্যাপ্টার গুলো পড়বো এভাবে পড়বো, ধরে ধরে যেভাবে বলেছেন, আর এরপরে যে আলোচনাটা করেছেন বা বোর্ডে, ভালো লেগেছে স্যার। ওভারঅল গুড। দিন দিন এর চেয়ে আরো ভালো হবে। আজকে প্রথম জি দিন তো, স্যার। জি স্যার। এটা আরো আস্তে আস্তে অ্যাডভান্স হবে, আরো ভালো হবে। কারণ তোমাদের জি স্যার। ব্রেনের লেভেলটাও আপগ্রেড হবে প্রতিদিন, তাই না? জি তখন স্যার, আজকে হয়তো অবশ্যই। অনেক কথা একবার বলেছি বুঝতে পারোনি, দুবার বলতে হয়েছে, তিনবার। তখন দেখবা যে একবার বলার আগে বুঝে ফেলবা, ব্রেনটা ভাবে তৈরি হয়ে যাবে। এটা তো আসলে জি স্যার। প্রতিদিনের কাজ, তাই না? জি জি, অবশ্যই। জি। আমি বলছি এই যে মেথডটা, যে ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট এবং আমার পড়ানোর যে মেথডটা, তোমাদের লেভেলের স্টুডেন্টদেরকে, ম্যাচিউরড স্টুডেন্টকে শেখানোর জন্য, এটা কেমন জি লাগলো জি সেটা স্যার। বল। স্যার, ভালো লেগেছে। এই যে অনলাইনে পড়া মানুষের ভিতরে যে একটা ভীতি কাজ করে, অনলাইনে কিছু বুঝবো না, অনলাইনে আবার কেমনে পড়ে, এরকম কোনো ফোবিয়া নাই তো ভিতরে? না স্যার, এটা প্রথমত একটু সংকোচ লেগেছিল, সত্যি কথা বলতে, কিন্তু আপনার পড়ার মেথডটা দেখে আর ওই সংকোচটা এখন আর কাজ করছে না। আর সামনে যখন আপনি আরো অনেকগুলো ক্লাস আমাদেরকে করাবেন, তখন অবশ্যই আরো অনেক প্রশ্ন আসবে। ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো করব। আর প্রতিদিন নৈকট্যটা বাড়বে, স্যারের সঙ্গে জি। প্রতিদিন বসতে বসতে স্যারের সাথে মানে নৈকট্য চলে আসবে, তখন তুমি আরো অনেক ইনফর্মাল প্রশ্ন করতে পারবে, যেটা হয়তো এখন তুমি করতে পারছো না। এটা স্বাভাবিক। হুম। জি স্যার। তারপরে তাহলে দুলাল আহমেদকে পাইলাম না, দুলাল আহমেদ কি নেই নাকি? স্যার প্রথম ছিল না। কথা সবাই বুঝতে পারছে বাবা, তোমার কি নেটে প্রবলেম করছে আজকে? ওয়াইফাইতে স্যার প্রবলেম করে। ঠিক আছে স্যার, অনেক ভালো লাগছে ক্লাস। ক্লাস বুঝতে পেরেছো কথাগুলি? তিতাস, জি স্যার। জি হ্যাঁ স্যার। তিতাস স্যার। বলো। নমস্কার নমস্কার। স্যার। নমস্কার কেমন লেগেছে তোমার কাছে? কোনো স্যার। মতামত আছে অনেক কিনা? ভালো লেগেছে। হ্যাঁ, মতামত তো অবশ্যই আছে স্যার। প্রথম থেকেই ভালো লেগেছে, আপনার কথা থেকে শুরু করে সবকিছুই, মেথড দেন হচ্ছে সাজানো গোছানো সবকিছুই ভালো লেগেছে। আশা করি পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে এগুলো আরো বেশি ভালো লাগবে, কারণ আজকে তো অবশ্যই। প্রথম শুরু হলো এবং আমাদের নৈকট্য কম আপনার সাথে, তো আস্তে আস্তে এগুলো বাড়বে। তো অবশ্যই আরো ভালো লাগবে এবং প্রশ্নগুলো প্রশ্ন করতে পারবো, প্রশ্ন জানতে পারবো, এই বিষয়গুলো যেহেতু আছে অবশ্যই ভালো লাগবে স্যার। আজকে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। ফারজানা আপনার একটা জাহান। কথা আমার খুব স্যার, আপনার হ্যাঁ একটা বলো। কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে জিনিসটা বেশি প্র্যাকটিস করবে সেই জিনিসটা পরীক্ষায় কম সময়ে আনসার করতে পারবে। এটা আমার অনেক ভালো লেগেছে, এটা আমি নোট করে রেখেছি আসলে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব স্বাভাবিক তো। তোমাকে যদি হ্যাঁ, কলম হাতে নিলে চিন্তা করতে না হয়, তাহলে কলমের মাথা থেকে শুধু বেরোতে থাকবে, এটাই তো। সেটাই স্যার। হুম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। ফারজানা জাহান, শুনতে পাচ্ছ আমার কথা? ফারজানা জাহান। আচ্ছা, জামির হোসেন। জামির হোসেন। মাহবুব। জি স্যার। মাহবুব, তুমি কোন কলেজে? স্যার, মকবুলুর রহমান সরকারি কলেজ, পঞ্চগড়। আচ্ছা আচ্ছা, যাক, ওভারঅল ক্লাস তোমার কাছে কেমন লাগলো বাবা স্যার, বলো। ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনি বেসিক যেভাবে বোঝাচ্ছেন, এইভাবে আসলে অনার্সে এসে যে এইভাবে পাবো ভাবতে পারিনি। এইভাবে যদি বেসিক আমরা শিখি, আমাদের অনেক মানে ফিজিক্সের যে একটা ভয় বা ইয়া থাকে, এটা কেটে যাবে। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, ফিজিক্স ভালো লাগে। যাক, আর তোমরা যদি সবাই অ্যাক্টিভ থাকো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি বেশি দিতে পারবো। বা আমি যদি একদম খুব খাস বাংলায় বলি, আমি দিতে বাধ্য হব। কারণ আমি তো শিক্ষক, আমার ছাত্র শিখতে যাচ্ছে, তো আমি তো শেখাতে বাধ্য। আমি নিজে না জানলে আমি শিখে হলেও তোমাকে শেখাবো, এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো। মেন্টালি আমি এরকম একজন মানুষ, বা সাইকোলজিক্যালি। তারপরে হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট, মাহবুব। এরপর হচ্ছে বেলাল হোসেন।
জি স্যার, অসম্ভব সুন্দর লাগছে আমাদের, মানে আমি তেজপুর থেকে সংযুক্ত আছি। আহ এরকম যদি চলতে থাকে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো, একদম বেসিক লেভেল থেকে আমরা শিখতে পারবো। তো আমাদেরও একটু মানে সমস্যা হবে, মানে কারণ আমরা গতানুগতিক তো শুধু পরীক্ষা ভিত্তিক করতাম আর প্রশ্ন সলভ করতাম। তো বেসিক শিখতে পারলে আমাদের খুব উপকার হবে। তো সেই বেসিক আপনি শিখাচ্ছেন, তো আমাদের তার জন্য তো পেছনের যেগুলো, থ্যাংক অসাধারণ। ইউ ভেরি মাচ তোমার মতামতের জন্য, খুবই ভালো লাগলো। আর তুমি তো শুরু থেকেই খুব অর্গানাইজার হিসেবেও খুব অ্যাক্টিভ ছিলে, হয়তো স্যারের উপরে তোমার আস্থা ছিল বলেই। তো আমি চেষ্টা করব বাবা, শুধু আমার জন্য দোয়া করবা যেন সুস্থ থাকি। আমি সুস্থ থাকতে পারলে আর কোনো সমস্যা নেই। আমি পড়িয়ে মজা পাই, পড়ে মজা পাই। বলতে পারো এটা ছাড়া আমি তেমন কিছু পারিও না, লেখাপড়া ছাড়া আর তেমন কিছু আমি পারিও না। লেখাপড়া গবেষণা এর বাইরে আমি কি তেমন কিছু পারি না। থ্যাংক ইউ বেলাল, দেখা হবে প্রত্যেক দিন, আরো আপডেট হবে আমাদের নলেজ। আর একটা জিনিস তোমরা একদম ভয় পেও না, সেটা হচ্ছে পেছনে যে উইকনেস গুলো আছে সেটা আমি সাইড নোট আকারে বোর্ডে তো লিখে লিখে কিছুটা মনে করিয়ে দিব। আর তোমরাও নিজ দায়িত্বে যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি যখন বলবো যে এটার সঙ্গে এই টপিকের রিলেশন আছে অমুক ইয়ারে বা অমুক বইয়ে, তোমরা সাথে সাথে সেটা একটু ক্লিয়ার করে নিবে পরের ক্লাসে। তাহলে দেখবা যে আরো আনন্দটা, আরো অনেক কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। থ্যাংক ইউ। তারপরে আসছি আমি কার কাছে, শাকিল ইসলাম। শাকিল ইসলাম আছো? আচ্ছা, মেহেদি হাসান। জি স্যার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো, কেমন জি লাগলো, স্যার, তোমার মতামত আপনার বলো। আপনার পড়ানোর পদ্ধতিটা স্যার ভালো লেগেছে। এতদিন তো স্যার শুধুমাত্র সাজেশন দেখে জাস্ট মুখস্থ করে যেতাম, ফিজিক্সের স্যার মজাটা বেশি খুঁজে পেতাম না। আশা করি এই সমস্যাটা আপনার কাছে পড়ার মাধ্যমে ঘুচবে আর কি। আর স্যার আপনার কথাগুলো শোনার পর ফিজিক্স এর পদ্ধতি কিছুটা মোটিভেটেড হয়েছি। এতদিন যদিও বা ফিজিক্স নিয়ে কিছুটা স্যার হীনমন্যতায় ভুগতেছিলাম, আশা করি এগুলো থেকে পরিত্রাণ পাবো ধীরে ধীরে। কখনো কোনো কিছু নিয়ে হীনমন্যতায় ভোগা উচিত নয়, কারণ পৃথিবীতে আমি একজন ইউনিক মানুষ, তাই না? আমি যেই হই না কেন, দ্বিতীয় আমি তো নাই পৃথিবীতে, তাহলে আমার মূল্য কম কেন হবে? আমি তো এক পিস, ওয়ান অ্যান্ড জি স্যার। অনলি। তাহলে আমি, আমার থেকে দামি মানুষ আমার কাছে আর কে আছে? এটা মাথায় রাখবে। এবং আমার দুটো হাত সক্রিয়, আমার ব্রেন সক্রিয়, আমার দুটো চোখ সক্রিয়, আমি আমার ভোকাল কর্ড সক্রিয়, সবকিছু সক্রিয়। তাহলে আমি তো, আমার চেয়ে বড় লোক আর কে আছে? অতএব আমি করতে পারবো না এমন কোনো কাজ তো নাই পৃথিবীতে। আমার সামর্থ্যের, মানে মানুষের সামর্থ্য যেটা আছে, আমি অবশ্যই পারবো। আমাকে কথা হচ্ছে যথাযথভাবে চেষ্টা করতে হবে, যথাযথ পথে হাঁটতে হবে। এটা হচ্ছে বিষয়। আর এই পথটা স্যার নির্বাচন করতে হবে। আমার একটি প্রশ্ন ছিল স্যার। আহ বলো বলো। আমাদের কি স্যার সবসময় 8:30টায় ক্লাস হবে? হ্যাঁ, তোমাদের টাইমটা ফিক্স করে দিয়েছি। আমি সন্ধ্যায় দিতে চেয়েছিলাম, তো অনেক ছেলে মেয়ে মনে হয় তোমাদের মধ্যে টিউশনি টানি করে, আমাকে দু একজন বলেছিল যে স্যার আর একটু পিছাই দেন। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তোমরা তাহলে 8:30টায় করো। তো ম্যাক্সিমাম আমি এগ্রি করেছে, তখন আমি 8:30টায় টাইমটা দিয়েছি। স্যার, ওকে স্যার।